ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান দেওয়া হবে। তো এই ভিডিওতে তোমাদের ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 নিয়ে আলোচনা হচ্ছে। অলরেডি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর বিভিন্ন বিষয়ের সমাধান পর্ব পোস্ট করা হয়েছে। যদি তোমরা কেউ দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। বিশেষত গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই সমস্ত বিষয়গুলো সমাধান পর্ব পোস্ট করে দেওয়া হয়েছে। তো এখন দেখো, এখানে তোমাদের ইতিহাসের পার্ট 2 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 নিয়ে আলোচনা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রের বিলোপ ঘটিয়েছিল? প্রশ্নটা কি? ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রের বিলোপ ঘটিয়েছিল। তো উত্তরটা দেখো, একটা ভূমিকা পয়েন্ট রাখা হয়েছে। তোমরা যদি মনে করো ভূমিকা লিখবে না, কোনো সমস্যা নেই, পয়েন্টটা না লিখে তোমরা এটা লিখতে পারো, তবে ভূমিকাটা লিখে দেবে। তো ভূমিকাটা হচ্ছে কি না, ফরাসি সম্রাট ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন এবং এই অধিবেশনে সম্রাট তৃতীয় শ্রেণীর এটা তৃতীয় একবারই হবে, শ্রেণীর প্রতিনিধিদের মাথাপিছু ভোটদানের দাবি না মানলে তারা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করে এবং টেনিস কোর্টের শপথ নিয়ে নতুন সংবিধান রচনার অঙ্গীকার করে। আর এইভাবে জাতীয় সভা বা সংবিধান সভার রূপান্তরিত হয়। তাহলে এইভাবে কি হচ্ছে, জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। পরের পয়েন্ট, সামন্ততন্ত্রের বিলোপ কিভাবে বিলোপ ঘটলো না, বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভা 2 বছরের চেষ্টায় একটি সংবিধান রচনা করে। এই সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট জাতীয় সভা ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ করা হয়েছিল। সামন্ত প্রথার অবলুপ্তির ফলে ফ্রান্সে ভূমিদাস প্রথা, বেগারশ্রম বা করভি প্রথা লোপ পায়। অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ও কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, দেখো ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রের বিলোপ ঘটিয়েছিল। তো এই উত্তরটা তোমরা যদি মনে করো, তোমাদের টেক্সট বুক থেকেও কিন্তু সংগ্রহ করে নিয়ে লিখতে পারো। তো আমি এখানে যেটা দিয়েছি তোমরা এটা লিখলেও হবে, যদি মনে হয় টেক্সট বুক থেকে তোমরা লিখবে তাহলেও হবে, তবু আমি এখানে আলোচনা করে দিলাম। 2 নম্বর প্রশ্ন, তোমরা দেখো, বলা হয়েছে সন্ত্রাসের রাজত্ব নামকরণ কতটা যুক্তিযুক্ত। এই যে সন্ত্রাসের রাজত্ব, এটা তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসাবেও কিন্তু আসে, যে সন্ত্রাসের রাজত্ব। তো সন্ত্রাসের রাজত্ব এই নামকরণটা কতটা যুক্তিযুক্ত সেটা আমরা দেখে নেব। ফ্রান্সের রোজফিয়ার এর নেতৃত্বে জ্যাকোবিন দল 1793 থেকে 1794 খ্রিস্টাব্দে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা ইতিহাসে রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। জ্যাকোবিন দল বৈদেশিক ও অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য কঠোর দমন নীতি অনুসরণ করে ফ্রান্সে সন্ত্রাসের শাসন নীতি গ্রহণ করেছিল। সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক ছিলেন জ্যাকোবিন নেতা রোবস্পিয়ার। পরের পয়েন্ট, তোমাদের 2 নম্বর প্রশ্নেরই উত্তর চলছে। পরের পয়েন্ট, সন্ত্রাসের ভয়াবহতা। সন্ত্রাসের রাজত্বকালে প্রায় 30 থেকে 35 হাজার নরনারীকে গিলোটিনে হত্যা করা হয়, গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। সন্দেহের কারণে প্রায় 3 লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয়। আরও অনেক মানুষ নিখোঁজ হয়ে যান। অনেককে জলে ডুবিয়ে বা অন্যান্যভাবে হত্যা করা হয়। আর এর থেকেই সন্ত্রাসের রাজত্ব নামকরণ যুক্তিযুক্ত। পরে তোমাদের 3-এর দাগে বলা হয়েছিল যে নিচের শব্দগুলি থেকে 2-1টি বাক্য বা 2-4টি বাক্য লিখতে হবে। তোমাদের এইগুলো 2 নম্বরের হিসাবে পরীক্ষাতে থাকে। তো তাদের প্রথমটা হচ্ছে আসিয়া রেজিম। তো আসিয়া রেজিম সম্বন্ধে তোমাদেরকে কয়েকটা বাক্য লিখে দিলেই উত্তরটা হবে। তো দেখো, আসিয়া রেজিম কি না, কথার অর্থ, আসিয়া রেজিম কথার অর্থ হলো প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের পূর্ব রাজাদের আমলকে আসিয়া রেজিম বলা হয়। এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী, সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক। ফরাসি বিপ্লব এই পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়েছিল। এটাই হচ্ছে আসিয়া রেজিম। এর সম্বন্ধে এতটুকু লিখলে হবে।
তারপর যেটা ছিল লেতর দা ক্যাসে। লেতর দা ক্যাসেটা কি সেই সম্বন্ধে আমাদের বলতে হবে। তো লেতর দা ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা, এবং এই গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। এটাই হচ্ছে লেতর দা ক্যাসে। তারপর পরের প্রশ্ন বলেছে তোমাদের 3-এর দাগেই চলছে গ শাকুলোত। তো শাকুলোতটা কি? বিপ্লব পূর্ণ ফ্রান্সের দরিদ্র মানুষেরা শাকুলোত নামে পরিচিত ছিল। প্রকৃত অর্থে শহরের খেটে খাওয়া মানুষেরাই, যেমন কারিগর, মুচি, মেথর, এমনকি ঘোড়ামি, এই সমস্ত মানুষেরাই শাকুলোত নামে পরিচিত ছিলেন। ঘ রোবস্পিয়ার। রোবস্পিয়ার ছিলেন ফ্রান্সের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের অন্যতম নেতা এবং সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। তার নেতৃত্বে হাজার হাজার মানুষ সন্ত্রাসে বলি হতো। তিনি নিজ ঘনিষ্ঠ হিবার্ট এবং দাঁতকেও সন্ত্রাসের দ্বারা হত্যা করেন। শেষ পর্যন্ত উদারপন্থীরা তাকে হত্যা করলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এই হচ্ছে তোমাদের 3-এর দাগের 4টি টিকা বলো বা 2 নম্বরের শব্দ দেওয়া ছিল যার সম্বন্ধে কিছু লিখতে হবে। এরপর তোমাদের যেটা পরের দাগের প্রশ্ন, অর্থাৎ 4-এর দাগে তোমাদের এখানে যে প্রশ্নটা ছিল, তোমাদের কাছে অবশ্য প্রশ্নটা আছে মডেল কোশ্চেন পেপারটা, তো সেখানে ছিল যুদ্ধ, বিবাদমান পক্ষ, সময়কাল এবং ফলাফল, এবং সেখানে 3টে যুদ্ধ উল্লেখ ছিল, ট্রাফালগারের যুদ্ধ, লেফজিগের যুদ্ধ আর ওয়াটারলুর যুদ্ধ। এই 3টি যুদ্ধের বিবাদমান পক্ষ উল্লেখ করতে হবে, সময়কাল অর্থাৎ কত সালে হয়েছিল, এবং এই যুদ্ধগুলোর ফলাফল কি আমাদের লিখতে হবে। তো দেখো প্রথম যেটা ট্রাফালগারের যুদ্ধ, তো বিবাদমান পক্ষকে না ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল, সময়টা 1805 খ্রিস্টাব্দে। তো এই যে ট্রাফালগারের যুদ্ধের ফলাফলটা কি হয়েছিল, এখানে সংক্ষেপে দুটো করে ফলাফল জানালেই হবে। তো ফলাফল 1 হচ্ছে ফ্রান্সের শোচনীয় পরাজয় ঘটে। 2 নেপোলিয়নের ইংল্যান্ড জয়ের স্বপ্ন চিরতরে শেষ হয়। 2 নম্বর যে যুদ্ধটা ছিল সেটা হচ্ছে লেফজিগের যুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স ও মিত্রশক্তি বলতে এখানে রাশিয়া, প্রাশিয়া, সুইডেন এবং অস্ট্রিয়াকে বোঝানো হয়েছে। কত সালে? 1813 সালে হয়েছিল। ফলাফলটা কি না নেপোলিয়ন মিত্রশক্তির কাছে পরাজিত হয়। 2 অস্ট্রিয়া তার হারানো রাজ্য পুনরায় ফিরে পায়। 3 নম্বর যে যুদ্ধ সেটা হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। তো ওয়াটারলুর যুদ্ধটা বিবাদমান পক্ষ অর্থাৎ কাদের মধ্যে হয় সেটা একটু বড়, তাই এই পেজে লেখা যায় না, আমি পরের পেজে আলোচনা করে দেব। শুধু সময়কালটা এই পেজে উল্লেখ করছি। ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। আচ্ছা, বিবাদমান পক্ষ এবং ফলাফলটা আমি পরের পেজে উল্লেখ করেছি এখানে জায়গা না থাকার জন্য। তো দেখো প্রথমেই থাকছে বিবাদমান পক্ষ ফ্রান্স ও ডিউক অফ ওয়েলিংটন এর নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ও জার আলেকজান্ডারের নেতৃত্বে রুশ বাহিনীর জোট, এদের মধ্যে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল। ফলাফলটা কি? এই যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়। 2 এই যুদ্ধে নেপোলিয়ন ব্রিটিশ নৌশক্তির কাছে আত্মসমর্পণ করে। তো এই হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এ তোমাদের 4টি কোশ্চেন ছিল, সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। অন্যান্য বিষয়গুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, চাইলেই তোমরা দেখে নিতে পারো।